বৌভাতের রাতে নববধূর সামনে স্বামী, দাদা আর শ্বশুরমশাইকে এক এক করে খুন করা হয়। নববধূর মেহেদি রাঙা হাতে চোখের পলকেই স্বামীর রক্তে হাত রঞ্জিত হয়ে যায়। পরিবারের প্রত্যেক মহিলা সদস্যরাই বিধবা হয়ে যায়। এরপরেই শুরু হয় প্রতিপক্ষের সাথে ভয়ানক এক প্রতিশোধের খেলা। মাঠে নামলেই মৃত্যু নিশ্চিত। তা জেনেও নিরীহ বিধবা মেয়েগুলো স্বামী হত্যার বদলা নিতে শুরু করে এক মাস্টার প্ল্যান। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়, আতঙ্ক, ড্রামা আর থ্রিলারে ভরপুর কুইন সিরিজের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। অরিজিনাল সিরিজটি হইচইতে অ্যাভেলেবেল রয়েছে। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। বৌভাতের অনুষ্ঠানে সকলেই ব্যস্ত রয়েছে। বাড়ির কর্তা আর তার স্ত্রী সকলের উদ্দেশ্যে উপহার বিতরণ করছে। এই সময় কালী নামের একজন লোক এসে এই বাড়ির 4জন সদস্যকে এক এক করে গুলি করে মেরে ফেলে। আসলে তিনি বাড়ির সব পুরুষ সদস্যদের মেরে ফেলেছেন। চারিদিকে হইচই পড়ে যায়। সদ্য বিবাহিত মেয়েটির মেহেদি রাঙা হাতে নিজ স্বামীর রক্তের দাগ লেগে রয়েছে। পুরো ঘটনাটা বুঝতে হলে আমাদের অতীতে চলে যেতে হবে। রাতের বেলায় কিছু মেয়ে পাচার করার সময় তাদেরকে একদল ব্যক্তিবর্গরা ধরে ফেলেছে। পাচারকারীর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি সদস্যরা ধরা পড়ে গিয়েছে। অন্যদিকে সদ্য বিবাহিত সেই মেয়েটিকে দেখানো হয় মেয়েটি প্রেগনেন্ট হয়েছে। এই বিষয়টা নিয়ে সে টেনশনে রয়েছে। এই কথা তার স্বামীকে জানানোর জন্য মেয়েটি আশেপাশে খুঁজতে শুরু করে। অন্যদিকে সেই বাড়িতে নির্মলী মিশ্র তার দলবল সহ এসেছেন। নির্মলী মিশ্র এই বাড়ির কর্তার ছোটবেলাকার বন্ধু। তাদের দুই পরিবারের মধ্যে অনেক গভীর সম্পর্ক ছিল। তবে দুই বন্ধুর কোনো একটা কারণে ঝামেলা হওয়ার জন্য প্রায় 24 বছর পর নির্মলী সাহেব আজ এই বাড়িতে প্রবেশ করেছেন। ভেতরে মিটিং করার জন্য নির্মলী তার সাথে শঙ্করকে নিয়ে যায়। এই বাড়ির কর্তার নাম হচ্ছে মানিক। তিনি এমপি ইলেকশনে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাকে প্রায় সময় দিল্লিতে থাকতে হবে। এই জন্য বর্তমানে 8 ওয়ার্ডের এমপি গৌতম তাকে একটা বর্ডারের দিকে নজর রাখতে মানা করেন। সেই বর্ডারটি তারা নিজেরা সামলে নেবে। বাকি সব টাকা পয়সার হিসাব কিতাব তাকে সময় মতো দিয়ে দেয়া হবে। এই সময় গতকাল রাতে নারী পাচারকারীদের ধরা ব্যক্তিটি মানিক সাহেবকে ফোন করে পুরো বিষয়টা খুলে বলে। জানা যায় নারী পাচার কাজের বিষয়টা শঙ্কর এই বর্ডার থেকে নিয়ে আসতে বলেছে। এই মুহূর্তে ইরা চা দেওয়ার উদ্দেশ্যে সেই রুমে প্রবেশ করে। সকলেই তাকে দেখে নিজেদের কথাবার্তা আপাতত অফ রাখে। ইরা তার স্বামীর কাছে গিয়ে বলে, একটা জরুরি কথা বলার ছিল, একটু বাইরে আসবে। স্বামী তার স্ত্রীর সাথে কথা বলতে বাইরে বেরিয়ে আসলে ভেতরে মানিক অর্ডার করে যেন নারী পাচারকারী ব্যক্তিদের মেরে ফেলা হয়। মেয়েদেরকে খাইয়ে দাইয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিতে বলে। আর বডিগুলোকেও বাড়িতে পাঠিয়ে তাদের মা বোনকে তাদের কুকর্মের ব্যাপারে বলে আসতে বলা হয়। এরপর মানিক নির্মলীকে উদ্দেশ্য করে বলে, কি ভেবেছিলি নিজের এলাকার দরিদ্র মেয়েদের বিক্রি করে দিবি? কাঠমান্ডুতে তোরা এটাই আলোচনা করেছিলি আমি যতদিন বেঁচে আছি না আমি আমার এলাকার এই সব কাজ করতে দেব, না আমি নিজে করব। আর এরিয়া সামলানোর ব্যাপারটা না হয় আমার অবর্তমানে আমার ছেলেরা দেখে নেবে। অন্যদিকে স্ত্রী তার স্বামীকে জানায়, আমি প্রেগনেন্ট। তোমার বাড়ির লোক নিশ্চয়ই রাগ করবে। স্বামী বলে, কেন রাগ করবে? আমরা তো এখন বিবাহিত, আর এই মুহূর্তে কাউকে জানানো যাবে না। তাহলে কেউ আমাদের এখান থেকে যেতে দেবে না। ব্যাঙ্গালোরে গিয়ে বিষয়টা জানিয়ে দেব। মীরা বলে, আমার প্রচুর অ্যাংজাইটি হচ্ছে, তুমি ব্যাপারটা সামলে নিও। পরিবারের সকলেই কিছু ফ্যামিলি ফটো আনন্দে তুলে নিচ্ছে। এ সময় গৌতম, নির্মলী আর বাকিটা সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। চলতি পথে কাঠমান্ডু থেকে একজন লোক ফোন করে বলে, মাল কিন্তু এখনো ডেলিভারি হয়নি। আগামী 1 সপ্তাহের মধ্যে না পেলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। নির্মলী বুঝতে পারে যতদিন মানিক বেঁচে আছে ততদিন এই বর্ডার থেকে সে নারী পাচার করতে পারবে না। তাই মানিককেই শেষ করার সিদ্ধান্ত নেয়। সেদিন রাতের বেলায় বউ ভাতের সেই কার্যক্রম শুরু হয়ে যায়। মানিক ছোট থেকেই ধোয়া বস্তিতে বড় হয়েছে, তাই আজকে এই খুশির দিনে বস্তির সকল মানুষকে সে উপহার বিতরণ করছে। আসলে এই বস্তির মানুষগুলো যে কোনো বিপদে পড়লেই মানিককে স্মরণ করে। আবার মানিক সাহেব কোনো বিপদে পড়লে ধোবা বস্তির মানুষ সাহায্যের জন্য একজোট হয়ে যায়। যার পরক্ষণেই সেই গোলাগুলির সময় চলে আসে। মানিককে মেরে ফেলা হলে স্ত্রী অঝরে কান্না করছে। নির্মলী বলে, ছোট একটা কথা রাখতে বলেছিলাম, ও রাখলো না, তাই আজ ওর এই অবস্থা। তবে আমি জানি বৌমনি, তুমি আমার কথা রাখবে। নির্মলী যদিও বলেছিল যেন অর্জুনকে না মারা হয়, কারণ ও তো বিদেশে যাওয়ার কথা। বাবা কাকা ভাইয়ের হত্যার প্রতিশোধ ভবিষ্যতে অর্জুন নেবেই, তাই সে ইচ্ছে করে অর্জুনকে মেরে ফেলে। মেয়েটা নিজের স্বামীর মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পায়, তবে কিছু করার মতো থাকে না। এখানে মহিলাদের বাঁচিয়ে রেখেছিল
কারণ নির্মলি জানতো এই ঘটনা ঘটার পর মহিলারা কোনোভাবেই প্রতিশোধ নেওয়ার দুঃসাহসিকতা দেখাবে না। পরবর্তীতে নির্মলি পুলিশের কাছে গিয়ে মৃত্যুর মিথ্যে স্টেটমেন্ট দেয়। পুলিশও বুঝতে পেরেছিল এই কাজটা নির্মলিই করেছে, তবে মেয়েদের কেন ছেড়ে দিয়েছে এই ব্যাপারে সে জিজ্ঞেস করে। নির্মলি বলে, ভয় পেলে ভালো, না হলে ওই বাড়িতে ঢুকে সকল মেয়েদের কেরোসিন ঢেলে আমি জ্বালিয়ে দেবো। ভোরের আলো ফুটে যায়। বাড়ির মহিলারা এখনো কান্না করেই যাচ্ছে। অন্তিম সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। বাড়ির কর্তা বড় মা তাদের কাছের কর্মী নানাকে বলে, রুচিকে নিয়ে পাহাড়ে চলে যেতে হবে, হোস্টেলে থেকেই পড়াশোনা করবেও। আমি এই পরিবেশে ওকে এখানে রাখতে চাই না। এ সময় নির্মলি এসে বলে, আপনার ছোট একটা কাজ আছে বৌমনি, সিন্ডিকেটের লোকেরা আসলে আপনি বলবেন এখন থেকে সব দায়িত্ব আপনি আমার হাতে তুলে দিয়েছেন। সদ্য বিবাহিত মেয়েটি রেগে শঙ্করের কলার চেপে ধরে বলে, তুমি কেন করলে এমনটা? আমার চোখের সামনে তুমি আমার স্বামীকে মেরেছ। আমি সব সত্যিটা পুলিশকে জানিয়ে দেব। বড়মা নিজের বৌমাকে শান্ত করে বলে, মীরা এটা করিস না, আমি আর লাশ দেখতে পারবো না। অন্যদিকে ভোলা নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। সে এক প্রকার মানিক সাহেবকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করত। সেই ভোলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে নানা তাকে এসে সামলে বলে, আমরা চাকর মানুষ, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদেরও গলা কেটে ফেলবে। এরপরেও ভোলা দমে থাকে না। সে দৌড়ে বড়মার কাছে গিয়ে বলে, তুমি একবার বলো বড়মা, গোটা সাহেব বাড়ি আর ধোবা বস্তিখানা তোমার পাশেই আছে। এই প্রথমবার মীরা ভোলাকে দেখতে পেল। এর নাম অনেক আগে শুনেছে মীরা। নির্মলের বিরুদ্ধে সেই শুরু থেকেই ভোলা প্রতিবাদ করে আসছে। এর জন্য যদিও প্রচুর মারও খেয়েছে, এরপরেও সে প্রতিবাদ করা থামায়নি। ইরা খেয়াল করছিল এত মানুষের মধ্যে বদলা নেওয়ার আগুনটা শুধু ভোলার চোখেই রয়েছে। এদিকে গৌতম প্রচন্ড রেগে আছে। কথা ছিল শুধু মানিকে মারা হবে, তবে পরিবারের সকল পুরুষ সদস্যদের মেরে ফেলা হয়েছে। এখন সাহেব বাড়ির গোটা ইমোশন ওদের ফ্যামিলির মহিলারা পেয়ে যাবে। যদি কোনোভাবে মানিকের স্ত্রী ইলেকশনে দাঁড়ায় তাহলে তাকে হারানোর কারো সাধ্য হবে না। নির্মলি বলে, মানিককে মারলে তার ছেলেরা আমার পিছনে পড়ে যেত। এই ঘটনার পর পুলিশ কিছু বলবে না, আমি সব দিকটা সামনে নেব। আর লেপসা যার সাথে নারী পাচারের ডিল হয়েছিল তাকেও সময় মতো মাল ডেলিভারি দিয়ে দেব। নির্মলি শঙ্করকে বলে, মানিকের বাড়িতে যেন কোনো প্রকার ড্রাইভার চাকর পাহারাদার না থাকে। সামান্য একটা আলবেনের আওয়াজ হলেও যেন বিধবারা ভয় কেঁপে ওঠে। অপরদিকে কালী তার করা কাজের জন্য ভেতরে ভেতরে যেন ভেঙে পড়েছে। এদিকে আবার মীরা নির্মলির আর শঙ্করের বিরুদ্ধে এফআইআর লেখাতে পুলিশ স্টেশনে চলে গিয়েছে। তবে এই কথা শুনে পুলিশ অফিসার বলে, আপনারা বরং যত তাড়াতাড়ি সম্ভব সাহেব বাড়ি ছেড়ে চলে যান। আপনার এখনো বয়স আছে, নতুন করে জীবনটা শুরু করতে পারবেন। বাবা তাকে বোঝায় যেহেতু পুরুষদের মেরে ফেলতে পেরেছে সেহেতু মহিলাদের মাঠেও তারা দ্বিধাবোধ করবে না, তাই বরং তাদের এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এই মুহূর্তে কালী এসে স্যারেন্ডার করে বলে, আমি নিজের ইচ্ছে মালিককে মেরেছি, কেউ এই কাজ করতে আমাকে বলেনি। মীরা এসে তাকে আসল সত্যিটা খুলে বলতে বলে, তবে তাতে কোনো লাভ হয় না, বরং লেডি অফিসাররা তাকে থানা থেকে বের করে দেয়। কালী বলে, মানিক সাহেব কোনো ভালো লোক ছিল না, তিনি বর্ডার থেকে মেয়েদের পাচার করতেন। আমি তাদের সাথে এসব কাজে জড়াবো না বলেছিলাম, তখন তারা আমাকে টাকার লোভ দেখায়। আমি রাজি না হলে তারা আমার মেয়েকে আটকে রাখে, এই জন্য আমি ওদের খুন করতে বাধ্য হয়েছি। পুলিশ অফিসার বলে, সুন্দর বলেছিস, তবে কোর্টে যেন আবার ভুল বলিস না। এরপরেই কালীর মেয়েকে কালীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। বাবা মেয়েকে দেখে বলে, টাকা দিয়েছে ওরা? মেয়েটা বলে, ওরা বলেছে বাঁচতে চাইলে চুপ করে থাকতে হবে, না হলে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেবে। এসব শুনে কালী কষ্টে আর রাগে নিজের গালে বারবার চড় মারতে থাকে। ওদিকে সাহেব বাড়ি দেখানো হয়। শ্মশান থেকে ফিরে এসে তারা এই বাড়িতে কোনো কাজের লোকই দেখতে পায় না। বড়মা বলে, 17 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। সংসার, ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে এতই ব্যস্ত থাকতাম যে বাবার বাড়ি যাওয়ার কথা মনেই হতো না। তোমাদের বয়স এখনো পড়ে আছে, তাই তোমরা এখান থেকে চলে যাও, কারণ এই বয়সে এসে আমি আর কারো মৃত্যু দেখতেই পারবো না। মীরা জানায় সে প্রেগনেন্ট। এই কথায় সকলে আরো কান্নায় ভেঙে পড়ে। পরক্ষণেই সেই বাড়িতে গৌতমের ছেলে বান্টি এসে হাজির হয়। এই বান্টির সাথে আবার মানিকের ছেলে শুভ, তার বউয়ের অ্যাফেয়ার ছিল। বান্টি আর শুভ একই সাথে কাজ করত, তাই অফিসে থাকা কিছু জিনিসপত্র বান্টি তাকে দিতে এসেছে। যদিও বা শুভর মৃত্যুর পেছনে তার স্ত্রীর কোনো হাত ছিল না। বান্টিও যে এর সাথে যুক্ত আছে সেই ব্যাপারে মেয়ের কিছুই জানতো না। যাক, মেয়ের ইমোশনাল হয়ে বান্টিকে জড়িয়ে ধরে। দূর থেকে মীরা এটা দেখে নেয়। বান্টি বড়মার সাথে একবার দেখা করতে চাইলে শুভর স্ত্রী বলে, বড়মার সাথে দেখা করতে আসলে লাল পানি খাবে না, আমি বলেছিলাম না? যাও ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নাও। ওয়াশরুমে ঢুকে একটা ভয়েস SMS অন করে, যেখানে বান্টির বাবা বলছিল, আমি বলেছিলাম শুধু মানিককে খুন করতে, কিন্তু তুই ওদের সাথে মিলে সবগুলোকে কেন খুন করলি? এই ভয়েসের ব্যাপারটা আবার ফোনের সাথে লাউড স্পিকারের অ্যাড থাকার কারণে সাউন্ড বক্সের মাধ্যমে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এইসব কথাগুলো শুভর স্ত্রী এবং মীরাও বাইরে থেকে শুনতে পায়।
বান্টি দ্রুত ফোনটা অফ করার চেষ্টা করে, তবে তার হাতে পানি লেগে যাওয়ার কারণে ফোনের টাচ কাজ করছিল না। বান্টি ওয়াশরুম থেকে বেরোলেই শুভর স্ত্রী তার কলার ধরে বলতে শুরু করে, তুই এমনটা কেন করলি? ওকে মারলে আমি তোর সাথে থাকবো, তুই এটা ভেবেছিলি? বান্টি রেগে বলে, বেশ করেছি, সারা জীবন কি 2 নাম্বার হয়ে থাকবো নাকি? বেশি কথা বললে তোকেও শুভর মতো মেরে দেবো। এই মুহূর্তে পেছন থেকে মীরা কাচের জিনিস দিয়ে বান্টির মাথায় আঘাত করে। অমনি বান্টি তার পা থেকে ছোট একটা রিভলভার বের করে শুভর স্ত্রীর মাথায় বন্দুক তাক করতে গেলে এমন পরিস্থিতি দেখে মীরা তার হাতের কাছে পাওয়া রিভলভার দিয়ে সাথে সাথে বান্টির শরীরে শুট করে দেয়। পরবর্তীতে এই বিষয়টা পরিবারের সকলের সামনে আসে। এই পরিবারের আরেক ছেলের বউ কিন্তু বোবা। যাই হোক, বড় মা চুপ করে বসে আছে। শুভর স্ত্রী তার কাছে বারবার ক্ষমা চাচ্ছে। বোবা ভাবি সে ইশারা করে সকলকে পালানোর কথা বলে। মীরা বলে, পালিয়ে বাঁচতে পারবো না, হয় মারতে হবে না হয় মরতে হবে। বড় মা বলে, বদলা যদি নিতে হয় তাহলে যারা মেরেছে শুধু তাদের শেষ করলেই হবে না, যে কারণে মেরেছে সেটাকেও শেষ করে দিতে হবে। মানিক সরকার থাকলে তাই করতো। সকল বউরা মিলে বান্টির শরীর থেকে সবকিছু চেক করতে শুরু করে। সেখানে একটা হোটেলে টিস্যু পেপার পায়, মানে বান্টি কিছুক্ষণ আগে সেই হোটেলে গিয়েছিল। ফোন, কিছু কাগজপত্র কালেক্ট করার পর বান্টির বডি একটা পলিথিনে মোড়ানো হয়। মেঝেতে লেগে থাকা রক্ত ভালোভাবে পরিষ্কার করা হয়। মীরা বুদ্ধি করে ভোলাদার নাম্বারে কল করে। এরপর সকলে মিলে বডিটিকে বাড়ির বাইরে নিয়ে আসে। সকলে মিলে বান্টির গাড়িতে করে গোল্ডেন 5 স্টার হোটেলে প্রবেশ করে। লাশটাকে পানির মধ্যে ফেলে দেয়। পানির আওয়াজে পাহারাদার দৌড়ে আসলেও কিছু বুঝে ওঠার আগেই গেটের দরজা খোলার জন্য তাকে আবার ডাক দেয়া হয়। আসলে ভোলাদার লোকেরা মাল ডেলিভারির কথা বলে এই হোটেলে প্রবেশ করেছে। মালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে যখন দারোয়ান ম্যানেজারকে ফোন দেয়, এই সুযোগে পরিবারের সকল সদস্য আর ভোলা সেই ট্রাকে উঠে যায়। দারোয়ান বলে, ম্যানেজার ফোন ধরছে না, তুমি গোডাউনে মাল ঢুকিয়ে রাখো। ড্রাইভার রেগে বলে ওঠে, তাহলে সাইন করবে কে? এই বলেই রাগ দেখিয়ে গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে। পরদিন এই খবর যথাক্রমে সব জায়গায় ছড়িয়ে পড়ে। গৌতমের স্ত্রী তার সন্তানকে হারিয়ে যেন পাগল প্রায় হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে শেষবার এই হোটেলেই বান্টি আর শঙ্করকে একই স্থানে দেখা যায়। তবে এই মুহূর্তে শঙ্করকে ফোন করলে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। তদন্তে দারোয়ান বলে, বান্টি আর শঙ্কর কালকে রাতে হোটেলে প্রবেশ করেছিল, পরে আবার বান্টি সাহেব বেরিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার ভেতরে প্রবেশ করেন আর আমাকে 500 টাকার নোট দেন। আমি যদিও চেহারা পুরোপুরি দেখিনি, কাছের বাইরে থেকে একটু দেখেছিলাম। আর হোটেলের মধ্যেও কোনো গুলির আওয়াজ শোনা যায়নি। শঙ্কর দাদা সকালবেলায় বের হয়ে গিয়েছিলেন। কনস্টেবল অফিসারকে বলে, মানিক সরকারকে মেরে ফেলে নির্মলী তার ইলেকশনে দাঁড়ালো। এখন যদি বান্টি আর গৌতমকে সরিয়ে দিতে পারে তাহলে তো নির্মলী পুরো রাজত্ব জিতে নিতে পারবে। অন্যদিকে দেখা যায় নির্মলী আর শঙ্কর লেপসার কাছে মাল ডেলিভারির ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছে। টোটাল 20 জন মেয়েকে ডেলিভারির কথা রয়েছে। সে সর্বোচ্চ 5 দিন সময় দিতে পারবে। এদিকে পুলিশ অফিসার সন্দেহবশত মানিক সাহেবের বাড়িতে চলে যায়। এরপর পুরো বাড়িটা একবার ঘুরে দেখে। অফিসার বলে, বাড়িতে কোনো চাকর না থাকা সত্ত্বেও আপনারা এই অবস্থায় তো ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। আপনাদের একটা ফ্রিতে উপদেশ দেই, সিনেমায় নায়কের হাতে তলোয়ার দিয়ে বিপরীতে থাকা শত শত মানুষকে সে শেষ করে দেয়, কারণ সে হচ্ছে নায়ক। কিন্তু বাস্তবে কিন্তু এমনটা হয় না। তাই আপনারা তলোয়ার বের করার আগেই ঢালটাও প্রস্তুত করে রাখবেন। যাই হোক, মৃত্যুর ব্যাপারটা এতক্ষণে নির্মলের কাছেও পৌঁছে যায়। শঙ্কর বলে, কি মনে হয় এই সব বিধবাগুলোর কাজ? বান্টির সাথে কিন্তু শুভর বউয়ের আবার লাইন রয়েছে। নির্মলী বলে, ওদের এত পাওয়ার আর সাহস থাকার কথা না, তবে এর পরেও ওদের ভয় দেখিয়ে দমিয়ে রাখতে হবে। ইরা আয়নার সামনে তাকিয়ে নিজের সন্তানকে বলতে শুরু করে, চিন্তা করিস না, তোকে এই পৃথিবীতে আমি আনবো। তুই আসার আগেই আমি সমস্ত পরিস্থিতি ঠিক করে দেব। এরপর আমরা অনেক দূরে চলে যাব। এ কথা বলার সাথে সাথেই বাইরে থেকে একটা আগুনের গোলা ছোড়া হয়। সকলেই ভয় পেয়ে বাইরে চলে আসে। দেখা যায় বাইরেও স্টেজে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। শঙ্কর সকলকে উদ্দেশ্য করে বলে, এই বিধবা নারীর দল, আমি যদি জানতে পারি বান্টির খুনের পেছনে তোদের হাত রয়েছে তাহলে সব কটাকে এই বাড়িতেই জ্বালিয়ে দেব। এই বলেই চলে যায়। মীরা সকলকে উদ্দেশ্য করে বলে, তলোয়ার তোলার সাথে সাথে আমাদের এখন ঢালের ব্যবস্থাপনাও করতে হবে। আসলে সুচি যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে নির্মলের নাতি আদিত্যও পড়াশোনা করে। 100 যুগে একটা গিফট দেওয়ার বাহানা করে রুচি আদিত্যকে কিডন্যাপ করার ব্যবস্থাপনা করে। এটাই ঢাল হিসেবে ব্যবস্থা করার কথা বলেছিল মীরা। পরক্ষণেই তারা সকলে মিলে বান্টির বাড়িতে গিয়ে শোকের নাটক শুরু করে দেয়। শুভর স্ত্রী মীরাকে বলে, তুমি চিন্তা করো না, যা করেছো তুমি বেশ করেছো। সেদিন আমার হাতের কাছেও যদি বন্দুক থাকতো আমিও ঠিক একই কাজ করতাম। এই মুহূর্তে গৌতম বাড়ির ভেতরে প্রবেশ করলে মীরা তার পিছু করতে শুরু করে। দেখা যায় আলাদা একটা রুমে গিয়ে তার ছেলের হত্যার পেছনে নির্মলের হাত রয়েছে
এই ব্যাপারে তাকে কথা শোনাতে শুরু করে। বাইরে থেকে মীরা ভোলাকে ফোন করে বলে, আপনি নির্মলকে ফোন দিন, আমি বাইরেই দাঁড়িয়ে রয়েছি, সবটা দেখছি। ভোলা নির্মলকে ফোন দেয়, তার নাতির কিডন্যাপ হওয়ার ব্যাপারটা খুলে বলে, সাথে সাথে একটা ভিডিও ফুটেজও পাঠিয়ে দেয়। ফোন কেটে দিলে নির্মলি রেগে বলে ওঠে, আমি আপনার ছেলেকে মেরেছি কিনা সেই সন্দেহে আপনি আমার নাতিকে কিডন্যাপ করলেন। এই নিয়ে নির্মলি আর গৌতমের মধ্যে ঝামেলা লেগে যায়। শঙ্কর বুঝতে পারছে না এই ঝামেলা সে কি করে মেটাবে। এদিকে কাজ শেষ করে সাহেব বাড়ির মেয়েরা বাড়ির বাইরে আসলে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ফেলে। বড় মা খুব চালাকির সাথে বলে, ছোটবেলা থেকেই এই বাড়ি আর আমাদের বাড়ির ছেলেরা একসাথে বড় হয়েছে, বলতে পারেন আমরা পুরো একটা পরিবার। তারা যেমন সুখে দুঃখে আমাদের সব সময় সাথে রয়েছে, ঠিক তেমনি আমরাও সুখে দুঃখে তাদের সাথে আছি। এইদিকে আবার ভোলার লোকেরা কালীর মেয়েকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে নেয়। কালী জেলখানায় বন্দি, তার মেয়ে তো সব সত্যিটা জানে, এই জন্যই তাকে কিডন্যাপ করা হয়েছিল। শঙ্কর তার বাবার কাছে গিয়ে বলে, আমি খোঁজ নিয়েছি, এই কাজটা গৌতম করেনি, ভোলা আর সাহেব বাড়ির বিধবা মহিলারা মিলে এইসব কাহিনী করছে। বলতো আজকে রাতেই ওদের জ্বালিয়ে দেই। নির্মলি বলে, আমার নাতিকে 3 দিন ধরে কিডন্যাপ করে রেখেছে ওরা, 24 ঘন্টার মধ্যে যেভাবেই হোক, যত লোক লাগুক, ওকে খুঁজে বের করা চাই। এরপর তুই যা খুশি করতে পারিস ওদের সাথে। আর আমার মন বলছে আদিত্য এখনো পাহাড়েই রয়েছে। পাহাড়ে দেখা যায় একটা গাড়ির মধ্যে আদিত্য রুচিকে বলছে, তুই আমার সাথে এমনটা করলি কেন? রুচি বলে, তুই তোর পরিবারের ব্যাপারে জানিস না, কয়েকটা দিন একটু কষ্ট কর, এরপরে তোকে ছেড়ে দেওয়া হবে। ধোপাবস্তিতে ভোলা মীরাকে বলে, এই চা বাগানে 2 টাকার জন্য গরিব পরিবারের মেয়েদের বিক্রি করা কোনো কঠিন কাজ নয়। নির্মলি ব্যবসাটা শুরু করেছে, মানিক সাহেব আটকানোর চেষ্টা করলেও পারেনি। আমার কাছে একটা খবর এসেছিল, কয়েক মাস আগে কাঠমান্ডুতে নির্মলের সাথে একটা বড় গ্যাংস্টারের ডিল হয়েছে, ডলারে পেমেন্ট হবে। সাহেব থাকলে এটা সম্ভব হতো না, এখন সে নেই। আপনাদের বাড়ির বিশ্বস্ত কাজের লোককেও তারা কিনে ফেলেছে। এতক্ষণে এখানে নির্মলের একটা ডেলিভারি ম্যানকে আটক করে প্রচুর টর্চার করা হচ্ছে। সে জানায় আজকে রাত 12টায় ঘোষালাতে কিছু মেয়েদের ডেলিভারি করা হবে। শঙ্করদা বলছিল এই ডেলিভারিটা ভূষণদা করবে। জেলখানায় কালী তার মালিককে খুন করার জন্য বারবার আফসোস করছে। সে নিজের ছোট মেয়েটার কথাও চিন্তা করছে। এক পর্যায়ে সব ঘটনা সহ্য করতে না পেরে সে নিজেকেই নিজে শেষ করে দেয়। সাহেব বাড়িতে আজ উৎসব চলছে। যে কোনো যুদ্ধে যাওয়ার আগে কচি পাঠার মাংস দিয়ে পেট ভরে ভাত আর লাল পানি খেয়ে সাহেব বাড়ির লোকেরা যুদ্ধে নামতো। বড়মা বলে, মানিক একটা কথা বলতো, 5 জায়গায় 5টা গুলি না করে একটু সময় নিয়ে নিশানা করে মূল জায়গায় গুলি লাগাতে পারলেই অনেক কাজে দেয়। খাওয়া দাওয়া শেষে শুভর বন্দুক মীরা ভোলার হাতে তুলে দেয়। আজকে রাতের মিশনে দূরের একটা গাড়িতেও মীরা থাকবে। রাত নেমে আসে, সময় মতো ভোলার বাহিনীরা ভূষণকে আটক করে ফেলে। এরপরে ভোলা ফোন করলে বাড়ির বিধবারাও সেই স্থানে চলে আসে। ভূষণ বলে, আপনাদের এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। নির্মলের সাথে লেকচারের ডিল হয়েছিল, 6 মাসে 100টা মেয়ে দেবে, আপনারা বরং মেয়েগুলোকে রেখে আমাকে ছেড়ে দিন। এই মুহূর্তে মীরাকে নানা ফোন করে বলে, শঙ্করের লোকেরা পাহাড়ে আদিত্যকে খুঁজছে, খুব বেশি দিন এখানে আর রাখা যাবে না, তাই তোমরা তাড়াতাড়ি সাহেব বাড়িতে আদিত্যকে রাখার ব্যবস্থা করো। এ কথা শুনেই মীরা সকলকে এই বিষয়টা খুলে বলে। আদিত্যকে সঙ্গে করে মীরা নিয়ে আসবে, তাই আপাতত এই দিকটা ভোলা সামলে নেবে। তবে সকলকেই মাথায় রাখতে হবে যেন কোনোভাবে এই ডিল যেন ক্যান্সেল হয়েছে এই ব্যাপারটা না জানতে পারে শঙ্কর। পরদিন মীরা আর তার ভাবি মিলে পাহাড়ে চলে যায়। যার পর জানা যায় আদিত্য পালিয়ে গিয়েছে। আসলে গতকাল রাতে আদিত্য ইচ্ছে করে একটা খাবারের প্লেট ভাঙে, সুকৌশলে কাচের টুকরোর একটা অংশ নিজের হাতে লুকিয়ে রাখে। সেই কাজের অংশ দিয়ে হাতের দড়ি কাটতে সক্ষম হয়। সকলেই জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আদিত্য দৌড়াতে দৌড়াতে অবশেষে রাস্তা খুঁজে পায়। এরপর রাস্তার মধ্যে চলমান গাড়িকে সাহায্যের জন্য ইশারা করতে থাকে। অন্যদিকে ধোপাবস্তিতে বন্দি থাকা ভূষণ এক সুযোগে এক কর্মীকে মেরে তার ফোনটা নিয়ে নেয়। এরপর লেপচাকে ফোন করে বলে, সাহেব বাড়ির ওই বিধবা মেয়েগুলো শিপমেন্ট আটকে রেখেছে, মেয়েগুলো ওদের কাছেই আছে। ওদের বাড়ির একটা মেয়ে আবার পাহাড়ে গিয়েছে। এদিকে আদিত্য অবশেষে একটা গাড়ি পেয়ে যায়। মীরা আর তার বৌদি মিলে পাহাড়ের সব ঘরে ঘরে আদিত্যর ছবি দেখিয়ে খুঁজতে শুরু করে। এ সময় মীরাকে ফোন করে ভূষণের পালিয়ে যাওয়ার ব্যাপারটাও জানানো হয়। মীরা হুট করেই লক্ষ্য করে শঙ্কর পাহাড়ে চলে এসেছে, তাই তার বৌদি ছোঁয়াকে এ ব্যাপারে সতর্ক করে দেয়। মীরা যেন এসব কিছুতেই হাঁপিয়ে উঠছে, কারণ তাদের ঢাল তো তাদেরই হাত থেকে বেরিয়ে গিয়েছে। তবে পরক্ষণে সে আদিত্যকে দেখতে পায় আর ছোঁয়াকে ফোন করে গাড়ি রেডি রাখতে বলে বিষয়টা জানিয়ে দেয়। নির্মলি আর গৌতম তাদের বাসায় আড্ডা দিচ্ছিল। নির্মলের টাকা পয়সা সবকিছুই ওই নাতির নামে। তার মেয়ে আর জামাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। গৌতম এখন আর নির্মলিকে বিশ্বাস করে না, শুধুমাত্র কাজের সূত্রপাতে তারা এক হয়ে আছে। এই মুহূর্তে লেপসা ফোন করে বলে, আগে তোকে মানিক সরকার আটকাতো, আর এখন তার বাড়ির বিধবারা তোকে আটকাচ্ছে। এক কাজ কর,
অ্যাডভান্সে টাকা দিয়ে তুই চুরি কিনে ঘরে বসে পড়ে থাক, আমি এখান থেকে বিষয়টা সামলে নেব। এই কথা শুনে নির্মলী তার ছেলেকে ফোন দিয়ে শিপমেন্ট না পৌঁছানোর ব্যাপারটা নিয়ে রাগ ঝাড়তে শুরু করে। এতক্ষণে আবার মীরা আদিত্যকে দেখতে পেয়ে কিডন্যাপ করতে সক্ষম হয়ে যায়। কালীর বডি বাড়িতে আনার জন্য পুলিশ অফিসার আগেই তার মেয়ে রানীর সাথে কথা বলতে চলে আসে। তবে বাড়িতে এলে জানা যায় মেয়েটিকে 3-4 দিন ধরে কোথাও দেখা যাচ্ছে না। তাই পুলিশ অফিসার সকল থানায় মেয়েটির ছবি পাঠিয়ে খোঁজার ব্যবস্থাপনা শুরু করে দেয়। দেখা যায় রানীকে মূলত ভোলার লোকেরা সাহেব বাড়িতে নিয়ে এসেছে। বড়মা তাকে পরম আদরে খাবার খেতে দেয়। পাহাড়ের বাড়িতে আদিত্যকে খুঁজতে লেপসা তার দলবল নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে মীরা আদিত্যকে নিয়ে সেই জঙ্গল বাড়িতে প্রবেশ করে, আর দুর্ভাগ্যবশত ল্যাপসার কাছে ধরা পড়ে যায়। ল্যাপসা মীরাকে টর্চার করে বলে, আমার লোকের আঙুল কেটে দিয়েছিস, আমার দুইবার শিপমেন্ট তোরা বাতিল করেছিস, এখনো 30 জন মেয়ের প্রয়োজন, 2 কোটি টাকার ওপরে আমার লস হয়েছে। মীরা বলে, আমার বিয়ের একদিন পরেই আমার স্বামী সহ তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত আমার হাতের মেহেদির রং যায়নি। এখন যদি তুই আমাকে মেরে দিস তাহলে আমি একা মরবো না, আমার সাথে আমার অনাগত সন্তানও মরবে। তাই বুঝতে পারছিস আমার থেকে তোর বেশি লস হয়নি। আমরা তোর 2টো ডেলিভারি আটকেছি, এরপর নির্মূলে চেষ্টা করলে আবারও আটকাবো। আমাকে এখানে মেরে ফেললে আমার ছেলেরা শিপমেন্ট আটকে ফেলবে, আমার ছেলেরা কোঅপারেটও করবে না তোর সাথে। 2 কোটি টাকার লস 5 কোটিতে চলে যাবে। মেয়েগুলো আমার কাছে আছে, 2 দিন সময় দিলে আমাকে, আমি নিজেই ডেলিভারি করে দেব। বাইরে এতক্ষণের শঙ্কর তার দলবল নিয়ে চলে এসেছে, তবে তার চোখের সামনে দিয়েই মুক্ত পাখির মতো মীরা বেরিয়ে পড়ে। আসলে লেপসা এই ডিলে রাজি হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে শঙ্কর ফিরে আসে। তবে কপাল ভালো থাকায় ফিরে আসার পথে জঙ্গলের মধ্যে রুচিকে দেখতে পায়। নানাকে গুলি করে রুচিকে নিয়ে আসে। এই খবর ওইদিকে জানাজানি হয়ে যায়, তাই মীরা ছোঁয়ার সাথে আদিত্যকে বাড়িতে পাঠিয়ে দেয়। রুচির বোবা মা তার মেয়ের কিডন্যাপিং এর ব্যাপারে শুনে কান্নায় ভেঙে পড়ে। শঙ্কর তার বাড়িতে রুচিকে নিয়ে এসেছে। বাবা বলে, একটা গোটা জেনারেশনকে আমি মেরে ফেলেছি, এখন আগামীর জেনারেশন হিসেবে শুধুমাত্র এই মেয়েটাই বেঁচে আছে। এর এমন কিছু করতে হবে যেন বিধবাগুলো ভয় কাঁপতে শুরু করে। মীরা লেপসাকে বলে, শিপমেন্ট পাওয়ার সাথে সাথেই আমার সম্পূর্ণ টাকাটা চাই। লেপসা এতে রাজি হয়ে যায়। মীরা ভোলাকে উদ্দেশ্য করে বলে, এইবার পুরো খেলাটা আপনার হাতে। সাহেব বাড়িতে নিজের মেয়ের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর না পেয়ে বোবা মা পাগল প্রায় হয়ে গিয়েছে। মীরা তাকে শান্ত করে বলে, আমি নিয়ে আসবো রুচিকে, আদিত্য আমাদের হাতে থাকাকালীন ওরা রুচির কোনো ক্ষতি করবে না। এ সময় বাড়িতে নির্মলী চলে আসে। সে বড়মার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি যে কাজটা করেছি তা করতে আমারও খারাপ লেগেছিল, তবে তোমরাও তো সেই আমার মতোই কাজ শুরু করলে। যে কাজটা মানিক আমাকে করতে নিষেধ করেছে তোমরাও তো সেই কাজটাই করলে। বড়মা বলে, মানে? নির্মলী বলে, তুমি কিছুই জানো না? আমি বুঝতে পেরেছিলাম, তুমি জানলে এমনটা হতেই দিতে না। জানো বৌমনি, তোমার বৌমা মেয়ে হয়ে মেয়ে পাচারে টেন্ডার নিয়েছে। আমাকে তো শঙ্কর গৌতমদা বলেছিল রুচিকে গাড়ির সাথে বেঁধে টেনে হিঁচড়ে এই বাড়িতে প্রবেশ করে তোমাদের সকলকে মেরে আমার নাতিকে নিয়ে যেতে। আমি এইসব ধান্দায় আর নেই। আমার নাতির জন্য আমাকে যেখানে আসতে বলা হবে প্রয়োজনে আমি খালি হাতেই সেখানে চলে আসব। বড়মা বলে, আমি কালকে জায়গা ঠিক করে তোমাকে জানিয়ে দেব। নির্মলী এই কথা শুনে চলে যায়। বড়মা তার বৌমাকে বলে, তুই এই কাজটা করতে পারলি? মীরা বলে, যা করার হয় করব, যত নিচে নামতে হয় নামবো। তোমার মতো নীতি আঁকড়ে ধরে বসে থাকলে ওরা আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে। মা বলে, মানিক সরকার এখানকার ভালো চেয়ে আমাদের পরিবারের মেয়েদের বিক্রি হতে দেয়নি। আর তুই? মীরা বলে, মানিক সরকার বেঁচে নেই, ওরা হাত জোর করে তাদের নাতিকে ফেরত চাইলো, আর তুমিও রুচিকে ফেরত পাবার আশায় বিষয়টা মেনে নিলে। বড়মা বলে, এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। অন্যদিকে ভোলা অনেকটা রেগে আছে, কারণ লেপসার সাথে মীরা কথা বলার সময় ভোলা একটা কথা বলেছিল। পাল্টা জবাবে লেপসা বলেছিল, চাকর হয়ে মালিকদের মাঝে কথা বলার দরকার নেই। এই কথায় মীরা কোনো উত্তর দেয় না, যেই কারণে ভোলা রেগে আছে মীরার উপর। রাতের বেলা দুই পক্ষই একে অপরের কিডন্যাপ করা ব্যক্তিদের ফেরত দিতে একটা কারখানায় উপস্থিত হয়ে যায়। এই মুহূর্তে ভোলা তার দলবল নিয়ে বন্দুক তাক করে আদিত্যকে নিয়ে চলে যায়। যাবার পথে ফোন করে নির্মলীকে বলে, এবার তোর সাথে আমার খেলা হবে একেবারে সামনাসামনি। মাঝপথে ওই বিধবা মহিলারা থাকবে না। এখন তুই ওই বিধবাদের মেরে ফেলবি না অন্য কিছু করবি ওটা আমার দেখার বিষয় না। মীরা বুঝতে পেরেছিল শঙ্করের গুলির হাত থেকে এইবার আর তাদের কেউ রক্ষা করতেই পারবে না। পরক্ষণেই এক এক করে সকলকে মেরে ফেলা হয়। এবার মীরার পালা আসে। গুলি করতেই হঠাৎ করে মীরা কেঁপে ওঠে। না, এটা বাস্তব ছিল না, স্বপ্ন দেখেই মীরার হুঁশ ফিরে এসেছে। দেখা যায় তাদের বেঁধে রাখা হয়েছে।
পরদিন সকালে ভোলা আদিত্যর সাথে একটা ভিডিও করে নির্মলের কাছে পাঠিয়ে দেয়। কারখানার মধ্যে নির্মলের কথায় পুলিশ অফিসার চলে আসে। পুলিশকে সমস্ত বিষয়টা নির্মলে খুলে বলে। বিধবা মেয়েদের এখানকার একটা রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। গৌতম বারবার বলছিল আগে মেয়েগুলোকে মেরে ফেলি, তারপরে ভোলাকে দেখে নেব। তবে নির্মলি বলে আগে আমি আমার নাতিকে ফেরত চাই। পুলিশ অফিসার বলে ওঠে ধোপা বস্তিতে জোর করে ঢোকা যাবে না, এতে আপনার নাতির ক্ষতি হবে। তাই আমি বলছি বিধবাদের সাথে কথা বলে ভোলাকে বের করানোর ব্যবস্থা করতে হবে। যতই হোক মেয়ে ছেলে তো ওরা, ওদের ব্যবহার করলেই তো লাভ হবে। গৌতম এক সুযোগে 4 বিধবার কাছে গিয়ে তাদের দিকে বন্দুক তাক করে। এই মুহূর্তে বাকি সদস্যরা এসে তাদেরকে আটকে নেয়। মূলত সে ছেলে হত্যার প্রতিশোধ নিতে এসেছিল। যাই হোক, সকলে চলে যাওয়ার পর পুলিশ অফিসার 4 জনের উদ্দেশ্যে বলে আমি কিন্তু আপনাদের আগেই সতর্ক করেছিলাম। মাঠে যখন নেমেছেন তখন তো জিততে হবে, আর না হলে মরতে হবে। এখন তো আপনাদের মৃত্যু নিশ্চিত, তবে এরপরেও একটা সুযোগ রয়েছে। যদি ভোলার দুর্বলতার কোনো পয়েন্ট বলতে পারেন তাহলে আপনাদের জীবনের ভ্যালু পাবেন। মীরা একটু স্মরণ করে বলে এই পৃথিবীতে ভোলা একমাত্র নানাকে তার বাবার মতো সম্মান এবং ভালোবাসে। যদি নানা আপনার কাছে থাকে তার মানেই ভোলা আপনার কাছে চলে আসবে। এই কথা শোনার সাথে সাথে হসপিটাল থেকে নানাকে তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে মেয়ে পাচার করার ডিল সম্পূর্ণ হয়েছে, যার জন্য পুরো টাকাটা ভোলার অ্যাকাউন্টে চলে এসেছে। এই মুহূর্তে ভোলা নানার পরিস্থিতি দেখতে হসপিটালে গেলে তাকে কোথাও খুঁজে পায় না। শঙ্কর ফোন করে কিডন্যাপিং এর পুরো বিষয়টা আর ভিডিও ফুটেজ পাঠিয়ে দেয়। বাধ্য হয়ে ভোলা আদিত্যকে নিয়ে কারখানায় চলে আসে। এরপর একে অপরের সদস্যকে হ্যান্ডওভার করে। এখন নির্মলের লোকেরা ভোলাকে শেষ করতে এগিয়ে গেলে ভোলা বলে গাড়িতে টাকা রাখা আছে, নিয়ে যা। ব্যাস, নির্মলের লোকেরা নিমিষেই টাকার মুখ দেখে নিজেদের দল পাল্টে ভোলার দলে চলে আসে। ভেতর থেকে এসব কথা শুনে মীরা মুচকি হেসে ওঠে। আসলে এই প্ল্যান মীরাই দিয়েছিল। মেয়েদের ডেলিভারি না করতে পারলে তো তারা টাকা হাতে পাবে না, আর বিনা টাকায় নির্মলের লোকেদেরও কেনা যাবে না। ভোলা বলে বুঝলাম, টাকা পাওয়া পর্যন্ত ওদের কাছে মূল শত্রু আমি হয়ে ওদের সময় নষ্ট করব। তবে এই সময়ের মধ্যে যদি আপনাদের মেরে ফেলে তখন কি করবেন? মীরা বলে তা সম্ভব নয়, কারণ তুমি যখন গর্তে ঢুকবে তখন তোমাকে বের করার রাস্তা হিসেবে ওরা আমাদেরকেই ব্যবহার করবে, আর তাদের বুদ্ধিমতো সেই কাজ হতে শুরু করে। আসলে শঙ্কর আর নির্মলি ভাববে হয়তো ভোলাকে ফাঁদে ফেলানো হয়েছে। এতক্ষণে টাকা ঢুকে যাওয়ার কারণে ভোলা ওদের লোকেদেরই কিনে ফেলবে এমনটা প্ল্যান করে। ভোলা নির্মলির টাকারও 2 গুণ টাকা তার দলবলকে অফার করেছিল আগে, আর এই কাজটা খুব সহজেই পরবর্তীতে হয়ে যায়। বিধবা নারীগুলো মাথা উঁচু করে রানীর মতো বেরিয়ে পড়ে। মীরার কথায় আদিত্য আর রুচিকে এই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়। মীরা শঙ্করের কাছে গিয়ে বলে তোকে মারার জন্য আমার এখানে থাকার প্রয়োজন ছিল না, তবে তুই মরবি আমি স্বচক্ষে দেখব। এ কথা বলার সাথে সাথে ভোলা শঙ্করকে গুলি করে মেরে ফেলে। গৌতম রেগে পুলিশ অফিসারকে গালি দিয়ে বলে কিছু একটা কর যাতে এই খেলাটা পাল্টে যায়। এবার পুলিশ অফিসার গালি দিয়ে তার গালে একটা সজোরে চড় মেরে বলে আমার কতদিনের শখ ছিল রে। অতীতে দেখানো হয় মিরাজ বলেছিল এবার পুরো খেলা আপনার হাতে। এই কথাটা আসলে সে পুলিশকে বলেছিল। এই অফিসার আগে থেকেই সৎ অফিসার ছিল, তবে অন্যায়ের রাজত্বে এসে একার পক্ষে কতটুকু ন্যায় করা সম্ভব, যার কারণে সবসময় মুখ বুজে থাকতো। অফিসারের কালীর মেয়ের প্রতি মায়া এবং মমতাও ছিল। ওই দিন পাচার করার আগেই মেয়েগুলোকে ছেড়ে দেওয়া হয়। মীরা গৌতমের কাছে গিয়ে বলে এখন আপনার কাছে 2টো অপশন আছে। প্রথমটা হচ্ছে শঙ্কর আর নির্মলের খুনের দায়ে জেলে যাওয়া, আর দ্বিতীয়ত ওরা যেখানে চলে গিয়েছে সেখানে যাওয়া। এখন পছন্দ আপনার। অফিসার বলে আপনাকে একটা ভালো কথা বলি, জেলে চলে যান, তাহলে বেশি কিছুদিন বাঁচতে পারবেন। ভোলা নির্মলীকে মারতে চাইলে বড় মা ভোলাকে বন্দুক দিতে বলে। অন্যদিকে দেখা যায় বর্ডারের অপর প্রান্তে আসলে যে মেয়েগুলোকে ট্রাকে করে প্রবেশ করানো হয়েছিল সেইগুলো এই সাহেব বাড়ির এলাকার যতগুলো মহিলা কনস্টেবল রয়েছে সবাই পাচারকারী নারী সেজে লেপসার বর্ডারে ঢুকে গিয়েছে। এরপর লেপসা সহ তার দলবলকে মেরে ফেলে। এদিকে বড় মা নির্মলীকেও শেষ করে দেয়। অবশেষে সাহেব বাড়ির মহিলারা তাদের প্রতিশোধ নিতে সক্ষম হয়। কয়েক মাস পর মীরার কাছে হুট করে একটা ফোন আসে। অপর প্রান্ত থেকে একজন মহিলা বলে ছেলেকে তো বাবার মতো হয়েছে দেখছি, লাল জামা পরলে অনেক সুন্দর লাগে, তবে সব সময় কাজের লোকের কাছে রাখবেন না, আপনি কাজে এত ব্যস্ত থাকে ছেলেকে সময় কে দেবে। মীরা দৌড়ে বাইরে বের হয়ে এসে তার সন্তানকে প্রোটেক্ট করে। অপপ্রান্ত থেকে মহিলাটি বলে ওঠে খেলা তো এখনো শুরু হয়নি, লেপচাকে মেরেছেন, দেখা তো আপনাকে করতেই হবে। সিরিজের কাহিনী এখানে শেষ হয়ে যায়। কঠিন পরিস্থিতিতেও হাল ছেড়ে দেওয়া উচিত নয়। জীবনে বড় ক্ষতি বা বিপর্যয় এলেও মানুষ আবারও ঘুরে দাঁড়াতে পারে। নারী শক্তিকে কখনো ছোট করে দেখা উচিত নয়। পরিস্থিতি যতই কঠিন হোক
দৃঢ় সংকল্প একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।